মাননীয় উপাচার্য, উপাচার্য অধ্যাপক আবু সাইদ খান এবং সকল সহকর্মীবৃন্দ আর ছাত্রছাত্রীদের কথা না বললেই নয়। আমি 1983 সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষক হিসেবে যোগদান করি। তা হিসাব করলে দেখি আমি 43 বছর ধরে এই শিক্ষকতা করছি। এখন শিক্ষক বল যাদের বলা হয় তারা কি করেন? আমরা বাংলা ভাষায় বলি আমরা পড়াই, মানে আমরা পড়ি না। আপনারা যেন পড়েন আমরা তার বন্দোবস্ত করি। তা আমার বক্তৃতা হবে কি কি বই আপনাদের পড়তে হবে তার একটা তালিকা দেওয়া। আমি আর বেশ কিছু বলতে পারবো বলে মনে হয় না। আমি একটা বই দিয়ে শুরু করি। আমার হাতে একটা বই আছে, এটার নাম হচ্ছে ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্ট। এটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে জার্মান ভাষা থেকে। জার্মান ভাষা এটা বেরিয়েছিল 1944 সনে। আমি বেশি ভালো জার্মান জানি না, একটু একটু পড়তে পারি। জার্মান ভাষায় এটার নাম ছিল ডিয়ালেকটিক ডেয়ার আউফক্লারুম। আউফক্লারুম মানে ক্লারুম তো বুঝতে পারেন যারা ইংরেজি জানেন, ক্লিয়ার করা। সকালবেলা যখন আলো উঠে, আলোর আগে যে আলো দেখা যায় যেটাকে আমরা বলি সুবে সাদেক। সাদেক মানে সত্য, আরবি হলে উচ্চারণ হবে সাদিক। সুবে মানে সকাল, মানে ভোরেরও ভোর, আমরা বলি আর্লি মর্নিং আওয়ার্স। তো সেইটাকে জার্মান ভাষায় বলে আউফ মানে বাইরের থেকে আসা, ক্লারুম ক্লিয়ার। ইংরেজিতে নাম দিয়েছে এনলাইটেনমেন্ট। এটার কি বাংলা অনুবাদ করবেন? আপনার আমাদের বলে আলোক দীপ্তি, কত রকমের অনুবাদ হয়েছে। বাংলা ভাষার যে দুর্দশা, যে কারণে বাংলায় আর দর্শন চর্চা হয় না, তার কারণ এটার অনুবাদ করতে গিয়ে লোকে কত রকমের অনুবাদ যে করেছে, তাতে তারা প্রমাণ করেছে তারা বাংলাটা জানে না। আচ্ছা, আলো কিভাবে জ্বালান আপনি? মোমবাতি জ্বালান। মোমবাতি যখন আগুন দেন না, আমাদের দেশে এটাকে চেরাগ বলে, প্রদীপ বলে। তো এটার অনুবাদ চেরাগে আগুন দিলে কি হয়, চেরাগি হয়। এটা বললে আপনার কিন্তু বাংলা হলো না। আলোক জ্বালা বললে কিছু একটা হলো। এখন আপনাদের আব্দুল্লাহ আবু সাইদ সাহেব, ইনি নন, আরেকজন আব্দুল্লাহ আবু সাইদ আছেন, ওই নাম দিয়েছেন আলোকিত মানুষ। আলোকিত মানে কি? বাইরের থেকে আপনাকে আলো দেওয়া হচ্ছে না। এখন আপনার চিন্তা করেন, ইউরোপে অষ্টাদশ শতাব্দী মানে যীশু খ্রিস্টের 1700 বছর পর যে শতাব্দী শুরু হয়েছিল, আমরা এখন একবিংশ মানে 21 নম্বরে আছি। 18 নম্বর শতাব্দীতে, আজ থেকে প্রায় 300-350 বছর আগে, বুদ্ধিজীবীরা বেশি নয়, তারা সংখ্যায় আপনি গুনলে 40 জনের বেশি পাবেন না ফ্রান্সে। তারা একটা বই বের করা শুরু করলো, এনসাইক্লোপিডিয়া, যেটা ফরাসি বলে এনসাইক্লোপেডি, আমরা এখন বিশ্বকোষ বলি। দিদ্রো বলে এক ভদ্রলোক এটার নেতা ছিলেন, তার ওখানে অনেকে লিখেছেন। তাদের একজন শেষ অভিযান হচ্ছে ভলটেয়ার, যার নাম আমরা অনেকে শুনেছি। এই আন্দোলনকে এখন আমরা পিছন থেকে বলি এনলাইটেনমেন্ট। এর আগের একটি আন্দোলনকে আপনারা জানেন বলতে রেনেসাঁস। এটাও ফরাসি শব্দ, উচ্চারণ রেনেসাঁস হবে, আমরা ইংরেজিতে ভুল করে উচ্চারণ করি। আমি শুধু এনলাইটেনমেন্ট কথাটা বলছি। এইটা, এই যে জার্মান কথাটা যেটা আউফক্লারুম, এই বইটা যারা লিখেছেন, এই দুইজনের নাম, একজনের নাম হচ্ছে ম্যাক্সিমিলিয়ান হরখাইমার, ইহুদি নাম, উচ্চারণ আমি ঠিকভাবে করতে পারছি না, হরখাইমার বলি ইংরেজিতে। আরেকজন হচ্ছে থিওডোর আদর্নো বা অ্যাডর্নো ইংরেজিতে বলবেন। এই দুইজন আমেরিকায় তখন নির্বাসিত, জার্মানি থেকে পালিয়ে গেছেন। তারা যখন জার্মানিতে ছিলেন 1920-এর পরে, অর্থাৎ প্রথম মহাযুদ্ধের পরে, জার্মানিতে তখন টাল মাটাল অবস্থা। হিটলারের উত্থান হচ্ছে, কমিউনিস্ট পার্টির আন্দোলন চলছে। ভাইমার রিপাবলিক বলে এক রিপাবলিক, জার্মানিতে একটা শহরের নাম ভাইমার, যেখানে কবিগুরু গেটে শেষ জীবন কাটাতেন। সেইখানে আরও বহু কবিরা ছিলেন। তো সেই আমরা গেটের নামে বলি। ভাইমারে তিনি সভা কবি ছিলেন, রাজসভায়। তো ভাইমারের রাজসভার কবি গেটে জন্মেছিলেন একটা শহরে, তার নাম ফ্রাঙ্কফুর্ট আম মাইন। যেমন আমরা বলি শেক্সপিয়ার জন্মেছিলেন অমুক আন আভন, অমুক নদীতে, সেরকম ওনাদের নদীর নামেই শহরের নাম হয়। ফ্রাঙ্কফুর্টটা অমুক নদীর উপরে। আমরা যদি চিটাগং অন দ্য বে অফ বেঙ্গল এরকম বলার মতো। তো সেই ফ্রাঙ্কফুর্টে তারা একটা গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, বিশ্ববিদ্যালয় নয়, ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ, সোশিয়াল ফরশুম জার্মান ভাষায়। ওইটাকেই ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউট সংক্ষেপে বলা হয়। দেখেন, আগের কালের চিন্তাবিদদের নামরা একজন ব্যক্তির নামে বলতাম, মার্কস, ফ্রয়েড, অথবা আগের দিনে প্লেটো, অ্যারিস্টটল, গাজ্জালি, আপনারা একে বিজ্ঞান নাম বলতেন। কিন্তু এখানে একটু কারো একজনের নামে নাম না হয়ে হলো ফ্রাঙ্কফুর্ট স্কুল। আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ফ্যাকাল্টিকে স্কুল বলেন, ভালোই। স্কুলে যারা পড়ে তাদেরকে বলা হয় স্কুলার, উচ্চারণ করি আমরা স্কলার।
তার আসল অর্থ হচ্ছে ছাত্র। যারা মানে বইপত্র পাঠ করে তারাই তো স্কলার। তো আমরা এখান থেকে স্কলারশিপ চালু করেছি। স্কুল খারাপ শব্দ নয়, ফরাসি ভাষায় একল বলে। তো একল নর্মাল সুপিরিয়র ফ্রান্সের সবচেয়ে বড় এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয় বলা যায়। একল নর্মাল সুপিরিয়র মানে সুপিরিয়র নর্মাল স্কুল, এটা তাদের সবচেয়ে উচ্চ বিশ্ববিদ্যালয়। এটা সুন্দর শব্দ। তো এই ফ্রাঙ্কফুর্ট স্কুল বলি আমরা, কিন্তু স্কুলের অ্যাকচুয়াল নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ। হিটলারের অভ্যুত্থানের পর, হিটলার যখন ক্ষমতায় আসলেন 1933-এ, তখন তারা পালিয়ে প্রাণ বাঁচাবার তাগিদে, এরা মোটামুটি পয়সাওয়ালা লোক ছিলেন, জার্মানিতে যারা ইহুদি সম্প্রদায় তাদের যারা এলিট, এদেরই নেতা ছিলেন এই দুইজন। এটার মিডল নাম খুব সুন্দর, ভিসেনগ্রুন্ড আডর্নো। তো উনি চলে গেলেন আমেরিকায়। আমেরিকা বহু লড়াইয়ের পরে তারা ওই প্রতিষ্ঠানটা ওখানে তৈরি করলেন। আমি যেখানে পড়াশোনা করতে গিয়েছিলাম, নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ, এখানে আমার জীবনে দেখে আমার চেয়ে ভালো জানেন আপনারা, আমি যেটা ভুলে গিয়েছিলাম। দ্য নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ হচ্ছে ফ্রাঙ্কফুর্ট ইনস্টিটিউটের একটি শাখা। এটা গড়ে উঠেছিল 1919 সনে, যখন প্রথম মহাযুদ্ধের সময় জার্মানির পক্ষে না ইংল্যান্ডের পক্ষে, কোন পক্ষে যোগ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দ্বিধা 1914, 15, 16 ক্রমে 17-তে নিষ্পত্তি হয়। অতি সামান্য ব্যবধানে তারা জার্মানির পক্ষে ইংল্যান্ডের পক্ষে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জার্মানির পক্ষে যে অধ্যাপকরা ছিলেন, এরা বললেন কি আমরা পদত্যাগ করবো। তারা হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া প্রভৃতি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে একটা আলাদা স্কুল তৈরি করবেন। এইটার নাম হচ্ছে নিউ স্কুল, 1919 সনে। পরে হিটলারের অত্যাচারে যখন জার্মানি থেকে এই ফ্রাঙ্কফুর্ট স্কুল সহ বহু অধ্যাপকরা পালিয়ে আসেন 1933 সনে, একদিনে প্রায় 179 জন অধ্যাপক ওই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তখন এটার নাম হয় ইউনিভার্সিটি ইন এক্সাইল, নির্বাসন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয় 1945 সনে নতুন নাম গ্রহণ করে নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ। আমি যখন ভর্তি হই 1986 সনে সেখানে, তখন এই নামই ছিল। আমি যখন বের হই তখন ইউনিভার্সিটির নাম বেরিয়ে গেছে, কারণ আমি একটু বিলম্বিত ছাত্র, আদু ভাইয়ের মতো। 14 বছর ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ে। আমি কিছুদিন পড়াতাম, কিছুদিন পড়তাম। তো আমার গ্র্যাজুয়েশনের সময় দেখে নাম বদলে গেছে। ইউনিভার্সিটি নামটা না নিলে গ্রামে আমাকে বলে তুমি একটা স্কুলে ভর্তি হয়েছো কেন? এখানেও নাম হচ্ছে নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ। ওই যে ফ্রাঙ্কফুর্ট রিসার্চের নামটা আসছে, সোশ্যাল রিসার্চটা। তা আমার গুরু ছিলেন আহমদ সফা, আপনারা তাকে লেখক হিসেবে সবাই চেনেন, যদ্যপি আমার গুরু এবং অন্যান্য বই লিখেছেন। তিনি বলছেন একটা স্কুলে ভর্তি হইলে কেন? রসিকতা করে বলছে আচ্ছা না, আমার এটি ইনশাল্লাহ ইউনিভার্সিটি হবে। তো আমি বের হওয়ার সময় নাম হলো ইউনিভার্সিটি ইন এক্সাইল, নামটা মুছে গেছে, এখন নাম দিল কি নিউ স্কুল ইউনিভার্সিটি। আমাকে বললো আপনার সার্টিফিকেট কোন নামে দেবো, নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চে নেবেন না নিউ স্কুল ইউনিভার্সিটিতে নেবেন? আমার সার্টিফিকেট মাশাআল্লাহ নিউ স্কুল ইউনিভার্সিটি নামে দেওয়া হয়েছে। এটা হলো 2000 সনের কথা। তার মধ্যে অনেক জল গড়িয়ে গেছে, 26 বছর হলো। আমি একটু বুড়ো বয়সে পিএইচডি করেছি, বয়স আমার 42 প্রায় তখন। তো এই হচ্ছে আমার জীবন কাহিনী। এটা একটু বলা ভালো, নিজেকে জাহির করার জন্য বলছি না। আমরা যে মাস্টারি করি, আমাদের একদল মাস্টারকে বলা হয় লেকচারার, আর দলকে বলা হয় রিডার, আগে বলা হতো, আর দলকে বলা হতো প্রফেসর। প্রফেসররা কী করে? কিছুই করে না, তারা শুধু বলে আমি এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি না। আর রিডাররা কি? রিডারদের তো যুক্তি আছে, তারা বই পড়ে বক্তৃতা দিতে পারে। আমার কেন পরিচয় এর আগে ছিল স্যার, পাকিস্তানের মধ্যে ছিল, বাংলাদেশের আস্তে আস্তে আমরা বদলেছে। আমরা এখন বলি না, আগে যারা ধরেন মানে সিইও ডেভেলপমেন্ট, সিইও রেভিনিউ বলতো, এগুলি কি ইউএনও বলছি না, আমরা নাম তো বদলায়। আমরা আগে যাদেরকে সেকশন অফিসার বলা হতো তাদেরকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলছি না, সেক্রেটারি নাম তো বদলায়। বদলানোর সমস্যা নয়, সমস্যা হচ্ছে বর্তমানে কি অবস্থায় আছি। এখন হয়েছে ওই যে বলার সময় বলে যিনি এখন কনসেপ্ট পেপার পড়বেন, আমি আসলে কোনো পেপার লিখি নাই। আমি পেপারটা লিখবো মুখে আর কি, আপনাদের সাথে আলাপ আলোচনা করবো। যখন বক্তৃতার শেষে আমি বুঝতে পারবো যে আমি কী বলতে পেরেছি আর কি বলতে পারিনি, তখন লিখব। লেখার এই হচ্ছে কাহিনী। অর্থাৎ পেপারটা না পড়ে আমি অন্যের লেখা থেকে একটু একটু আপনাদের পড়ে শোনাতে পারি। এখন যার কথা আমরা বলছি তিনি হলেন, বলা হয় ফ্রাঙ্কফুর্ট স্কুল কথাটা যদি আজকে উচ্চারণ করে, প্রথম যুগে ছিল ওই ম্যাক্স হরখাইমার, থিওডর আডর্নো, এই দুজন ছাড়াও অনেকের নাম অনেকের নেই। একজন ছিল ওয়াল্টার বেনিয়ামিন, ইংরেজিতে বলে ওয়াল্টার বেঞ্জামিন। আরেকজন নাম ছিল গের্গ লুকাস, উনি জার্মান ভাষায় লিখতেন কিন্তু বাড়ি হাঙ্গেরিতে, উনি ইহুদি ছিলেন। এরা সবাই কিন্তু ইহুদি।
এই কথাটা সমাজতাত্ত্বিকভাবে বলা দরকার। ফ্রাঙ্কফুর্ট স্কুল হচ্ছে মূলত ইহুদিদের প্রতিষ্ঠান, এবং নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ যেখানে আমি গেছি এটাও ইহুদিদের প্রতিষ্ঠান আমেরিকায় বর্তমানে। অন্যরাও পড়তে পারে। ব্র্যান্ডাইজ বলে একটা ইউনিভার্সিটি আছে আমেরিকায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে, হার্ভার্ডের কাছে। লোকে বলে যারা ব্র্যান্ডাইজে ভর্তি হবার অনুমতি পায় না তারা হার্ভার্ডে ভর্তি হয়। আপনি বুঝতে পারেন তারা কত অহংকারী। তো যা হোক, এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের কথাই আমি বলি। আমি পড়তে গিয়েছিলাম, সেখানে একজন শিক্ষিকা ছিলেন হানা আরেন্ট, জগৎ বিখ্যাত, তিনিও পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং ফিলোসফার। কথা বলছি ওনার পরিচয়টা কি, ফিলোসফার না সোশ্যাল সায়েন্টিস্ট, একটু গন্ডগোলে পড়ে যায়, কারণ এরা হলো ইংরেজিতে একেবারে মাল্টিডিসিপ্লিনারি। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করবো, হাবারমান সাহেব, তিনি 97 বছর যে আয়ু পেয়েছিলেন। তার জন্ম হয়েছিল 1929 সনে এবং তিনি মারা গেছেন এই 2 মাসও হয়নি এখনো, মার্চ মাসের সম্ভবত 18 তারিখ গত। তো তাকে নিয়ে আলোচনা করতে হলে তো তার অনেক বইয়ের সাথে আলোচনা পরিচয় থাকা দরকার। তিনি বহু বই লিখেছেন। 1954 সনে তিনি পিএইচডি লেখেন। তার পিএইচডি থিসিসের বিষয় ছিল ফিলোসফির ভিতরে একটা ছোট সমস্যা, এটা হলো ডাস অ্যাবসলিউট und die Geschichte, the absolute in history, on the ইংরেজিতে সেকেন্ড টাইটেল হলো অন দ্য স্কিজম ইন শেলিংস থট, শেলিংস বা শেলিংসের থটের লিখছে। এটা ছিল ফিলোসফির থিসিস। তার সুপারভাইজারদের একজন ছিলেন এই বইয়ের অন্যতম লেখক থিওডর আডর্নো, একজন মানে কমিটির মেম্বার ছিলেন আর কি, উনি আরও একজন ছিলেন। কিন্তু তার প্রথম যেটা বিখ্যাত বই বের হয় সেটা তার প্রায় পিএইচডি থিসিস লেখার পর 8 বছর পর। ওই বইয়ের নাম হচ্ছে দি স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ দি পাবলিক স্ফিয়ার। এটা হচ্ছে ইংরেজি অনুবাদের নাম, মানে জার্মান আমি ভালো জানি না, জার্মান নাম হচ্ছে স্ট্রুকটুর বান্ডেল ডেয়ার, মানে অফ কিসের, পাবলিক স্ফিয়ার, অফেন্লিশকাইট, কি কঠিন শব্দ। পাবলিক স্ফিয়ার গুলো অফেন্লিশকাইট মানে ওপেন স্ফিয়ারের মতো আর কি। তো জার্মানকে মজার ভাষা, যদি কেউ একটু কষ্ট করে শিখতে চান, মানে ইংরেজির চেয়েও বেশি মজার। কারণ যেমন আউফ ক্লারিং বলতে যা বোঝা যায় সেটা এনলাইটেনমেন্ট ঠিক এই জিনিস নয়। আপনি যেন আলো জ্বালাইলেন বেতে, ওইটা হচ্ছে বাইরে থেকে যেন সকালের বেগম রোকেয়ার প্রবন্ধ আছে না, সুবে সাদেক, যখন আমরা মোরগে যখন বাঘ দেয়, মোরগ না থাকলে মুরগি তো হলেও বাঘ দেবে। তো জার্মানদের দর্শনের চিন্তা সম্পর্কে কথা বলে শেষ করা যাবে না, কিন্তু সেই জার্মানের চিন্তাধারাও আমি আপনাদের একটা শব্দ দিয়ে জিজ্ঞাসা করছি। এনলাইটেনমেন্ট কথাটা ব্যবহার প্রথম ব্যাপকভাবে করেছেন জার্মান দার্শনিকদের মধ্যে, মানে যার লেখা থেকে এখন পৃথিবী বিখ্যাত হয়েছে, তার নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। উনি হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, ওয়াস ইস্ট আউফক্লারুম নামে একটা প্রবন্ধ লেখেন 1787-88 দিকে, যখন তার প্রথম বিখ্যাত বই ক্রিটিক ডিয়ার পিওর রিজন যেটা বলে সেটা বেরিয়েছে। ফেরনুফট, রাইনার ফেরনুফট বলেন বিশুদ্ধ যুক্তির বিচার। তারপরে তিনি ছিলেন প্রায়োগিক যুক্তির বিচার, তারপরে রুচির বিচার, 3টা বই তিনি লিখেছিলেন। তিনি মারা গেছেন 1804-এ। এই যে উনি সেখানে বললেন আউফক্লারুম জিনিসটা কি জিনিস, বলে প্রত্যেক মানুষ একটা বয়সে শিশু থাকে, যে শিশু বয়স্ক না হবে না, মা বাবা তাকে হাত ধরে চালায়, তাকে পথ দেখায়। শিশুরা একসময় ডিপেন্ডেন্ট থাকে না, বাবার হাত ধরে বাজারে যায়। সে বলছে মানব জাতির মধ্যেও একটা বয়সও লাগে যখন তাকে অন্যের নির্দেশনা লাগে নিজের জীবনকে গঠন করতে। কিন্তু যখন এমন একটা বয়স হয় তখন সে, আমরা বাংলায় বলি বালেগ হয়, সাবালক হয়, তখন আর অন্যের নির্দেশ তার লাগে না। তার মনের মধ্যে এই আলোর উদ্ভাবন হয়, আলোর দীপ্তি দেখা দেয়, তিনি নিজেই নিজের পথ চলতে পারেন। অর্থাৎ প্রত্যেক শিশু, এই কথা বললে কেউ অযৌক্তিক বলবে না, একটা বয়স পর্যন্ত শিশুরা মা বাবা বা অভিভাবকের উপর নির্ভরশীল থাকে, কিন্তু একটা বয়সে সে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়। এই প্রাপ্তবয়স্কতার সাথে আউফক্লারুংয়ের যোগাযোগ কান সাহেব বললেন। কান কিন্তু অনেক বড় দার্শনিক, আমি তাকে ছোট করে সাহেব বলতেছি, আশা করি ক্ষমা করবেন। তার পরবর্তী যুগে যিনি বড় দার্শনিক হয়েছেন জার্মানিতে, এই যে শিলিং এবং হেগেল বলে আরেকজন, তাদের শিষ্য হচ্ছেন কার্ল মার্কস ইত্যাদি। এই যে জার্মানিতে আধুনিক দর্শনের সূত্রপাত হলো, কান বললেন যে জার্মানিতে এর আগে দর্শন লেখা হতো ল্যাটিন ভাষায়। উনি বলেন না, আমি জার্মান ভাষায় দর্শন লিখব এবং আই উইল মেক জার্মান স্পিক ফিলসফি। আমাদের বাংলাদেশের বর্তমানে লেখাপড়ার প্রধান সংকট যদি কন্টেম্পোরারি বাংলাদেশে বলছেন, আমরা এই সংকট থেকে এক পাও এগুতে পারিনি, এগুতে না পারি কোনো আপত্তি ছিল না, পিছুতেও পারছি না, যেখানে ছিলাম সেখানে রয়ে গেছি।
আমরা বিশ্ববিদ্যালয়ের আলোচনা শুধু বাংলা ভাষায় করি, যেহেতু ইংরেজি ভালো বলতে পারি না, কিন্তু আমরা আমাদের প্রবন্ধ প্রকাশ করি সম্ভবত সবাই ইংরেজি ভাষায়। কারণ ওই যে আপনার র্যাঙ্কিংয়ে উপরে উঠতে হবে, ইংরেজিতে না হলে তো আবার কি বলে স্কোপাস ইন্ডেক্স জার্নালে ছাপা হয় না। মানে আমরা একটা বিশ্বজোড়া বন্ধনের মধ্যে আছি। ইংরেজি শেখা ভালো, জার্মান শেখা আরও ভালো, ফরাসি শিখলে মন্দ নয়, কিন্তু বাংলা শেখা ফরজ। এই ফরজ কাজ বাদ দিয়ে আমরা অদ্ভুত কাজ করি। আমি একটু সামান্য গল্প বলি, বেয়াদবি নেবেন না আপনারা। একবার জামাই বেড়াতে গেছে শ্বশুর বাড়িতে। আমাদের দেশে তো খাটা পায়খানা থাকে না, অনেক দূরে বাড়ির থেকে, প্রায় অন্তত 100 কদম দূরে হইতে হবে, তো নাহলে গন্ধ আসবে। যে মেতরোরা নিয়ে যায় সকালবেলা বালতি থেকে। এখন জামাই হলেন আবার খুব পরহেজগার মানুষ, মাথার উপর তার পাগড়ি থাকে। তো এখন তিনি পাগড়ি সহ লম্বা কুর্তা সহ ওখানে গেছেন, আমাদের ভাষা কি শিষ্ট এবং শালীন ভাষা, বলে পায়খানা। আপনি পায়ে যে জামা পরেন এটার নাম পায়জামা, পা যে জামা দিয়ে ঢাকেন। আসলে কি সুন্দর শব্দ না, পায়জামা। ইংরেজি থেকে পিজামা হয়ে গেছে এখন। আর অনুরূপ পায়খানা মানে যে, খানা মানে ঘর, ফার্সিতে আপনারা জানেন। আপনি যে ঘরের মধ্যে প্রথমে পা রাখেন, বাকিটা বলতে হয় না। আমরা বলি না যখন অস্ট্রেলিয়া আমেরিকা, ও হি ওয়াজ এ পেইন ইন দা, যে জায়গার নাম নেওয়া যায় না, পেইন ইন দা নেক। মানে যে জায়গা বলা দরকার সেটা অ্যাস না বলে নেক বলে। তো আমরাও বলি, আপনি যেখানে মল ত্যাগ করতে যাচ্ছেন সেটাকে আপনি বলেন পায়খানা। মানে এর সাথে পায়ুর কোনো সম্পর্ক নাই, পা রাখার জন্যে। আমাকে এটা বলেছেন বিখ্যাত পণ্ডিত গায়ত্রী চক্রবর্তী স্পিবাক, তিনি আমার শিক্ষিকা। তো বলছি আমাদের ভাষা কত সুন্দর দেখো। তো এই যে পায়খানা শব্দ, যেখানে সেখানে গেছে জামাইবাবু। সকালে গেছেন তিনি ভোর 6টায়, 7টা হয়, 8টা হয়, 9টা হয়, জামাই আসে না। সবাই চিন্তিত হলো, কি জামাই কি হলো। জামাই কি হলো মানে, জামাই যে ওই যে পানি খরচ করতে গেছে তার টুপিটা পড়ে গেছে নিচে, মানে মাথার পাগড়িটা। এখন জামাই বলছে কি, শ্বশুর বাড়িতে পাগড়ি ছাড়া আসবো কিভাবে। তখন সবাই দেখতে সাপে কাটলো কিনা, কারণ আমাদের এখানে সাপে কাটে। খুলনা সাপ কেমন আছে আমি জানি না, আমরা যে একটা ভয়ানক সাপ। তখন আমি কক্সবাজারের লোক, বুঝতে পারছেন, আমিও চরাঞ্চলের লোক আর কি। ময়শালী দ্বীপ বলে একটা, আমরা দই পায়ন স্বভাবের লোক হচ্ছে, কারোর সাথে কোনো যোগাযোগ থাকে না। তো শুধু মামলা করি আমরা। আমি ভাবলাম মামলা বাঁচলো। এখন জামাই যদি এখানে সাপে কাটা পরে মধ্যে ব্যাপার না, তো সবাই গিয়ে দেখতে গেছে। তখন ছিল বাঁশের বেড়াওয়ালা পায়খানা, দূর থেকে দেখা যাচ্ছে। তার ট্যাবলেটকে নিচে সাদা পাগড়ি পড়ে আছে। এখন জামাই কি তখন একজন আওয়াজ করে বলছে, জামাই বলছে আমি পাগড়ি পড়ে গেছে, আমি পাগড়ি ছাড়া বেরোবো কিভাবে, আমার তো ইজ্জত থাকবে না। তো একদিন দেখেছে, মানে পাগড়িতে যে থেকে তোলো লাঠি দিয়ে, তিনি বলছেন তার লুঙ্গিটা তুলতে বলছে। লুঙ্গিটা মাথায় বেড়াইয়া তিনি বেরিয়ে আসছেন। এইটাকে বলে নফল রক্ষা করার জন্য ফরজ তরক করা। আমাদের দেশে লেখাপড়ার ক্ষেত্রে তাই হচ্ছে এখন। আমরা ইংরেজি শিখছি কিন্তু বাংলাটা শিখছি না। আচ্ছা, বিশ্ববিদ্যালয়টায় কথা আছে, বিশ্ববিদ্যালয়ে বাংলা, কারণ আমরা ফিলোসফির বই বাংলায় লিখতে পারি না। যদি বা অনেকে চেষ্টা করেছেন, লেখা যে যায় না তা নয়, লেখা যায়, কিন্তু এই লেখার কষ্ট আমি স্বীকার করতে যাবো কেন, তকলিফ কেন স্বীকার করব, আমার তাতে লাভ কি। আপনি তো আমাকে কোনো স্কোপাস ইন্ডেক্স জার্নালে ছাপাবেন না, এমনকি এশিয়াটিক সোসাইটি জার্নালেও ছাপান, এটা আমাকে কোনো মূল্য দেবে না আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে, কারণ এটা স্কোপাস ইন্ডেক্স নয়। এই জন্য বলছি যে বর্তমান লেখাপড়ার ক্ষেত্রে প্রধান সমস্যা হয়েছে, আমরা ইংরেজি শিখছি, হয়তো শিখছি, অত শিখছি না, এটা নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু বাংলা ভাষায় আমরা আলোচনা করতে পারছি না। এই যে ইউরোপিয়ান হাবারমাসের পথে যে আলোচনা করেন, তারা জার্মান ভাষা আলোচনা করেছেন। এটা তৈরি করেছে কখন, বেশি আগে নয়, খ্রিস্টীয় 16 শতাব্দীতে মার্টিন লুথার, যিনি বিদ্রোহ করেছিলেন ভ্যাটিকানে ক্যাথলিক পোপের বিরুদ্ধে। ক্যাথলিক পোপরা বলেন কি, বাইবেল শুধুমাত্র লেখিনেই পড়া যাবে এবং ওইটাই হচ্ছে অথেন্টিক বা বৈধ, প্রামাণ্য, স্ট্যান্ডার্ড। কিন্তু সেটা যে অনুবাদ, সেটা তারা ভুলে গিয়েছিল। বাইবেলের মূল আমরা যতটুকু জানি, প্রথম হচ্ছে হিব্রু ভাষায় ওল্ড টেস্টামেন্ট, আমরা যেটাকে তাওরা, জবুর, দাউদ ইত্যাদি বলি, এই তিনটাকে বলে ওল্ড টেস্টামেন্ট। আর যেটাকে ইনজিল শরীফ বলা হয়, ইংরেজিতে এভাঞ্জেল বলে, যে ওখান থেকে আসছে, বাংলা ইনজিল বলে। যে ইনজিল শরীফটা লেখা হয়েছে গ্রিক ভাষায়, ওল্ড গ্রিক। নিউ টেস্টামেন্টের গ্রিকটা ওল্ডেরও পরের গ্রিক। এখন আমার বক্তব্য হলো, ইনি জার্মান ভাষায় লিখেছেন, এটি আমার বলা, ইংরেজিতে লেখেননি। এই যে ডিয়ালেকটিক ডিয়ার আউফক্লারুং,
এই বইটা লিখেছেন। ওনার বইয়ের নাম হচ্ছে স্ট্রাকচারাল দেয়ার অফ ফ্রেন্ডলিশকাইট, মানে স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন। বান্ডেল শব্দের অর্থ হচ্ছে এক্সচেঞ্জ, আমরা মানে সোয়াপিং, মানে শব্দের গঠন বুঝলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমি যে আমরা দর্শনে মজা পাই না কি জন্য, আপনি তো নিজের ভাষাতে বলতে পারতেছেন না। আপনি এই যেমন আপনারা হেড বলেন কিন্তু মাথা বললে হাসে। আমি আবু সাইদ খান সাহেব, আপনি তো সোসিওলজি বিভাগ বলেন না, তো ডিসিপ্লিনের মাথা, তা আপনি তো মাথা হন, আমরা কি কেউ হাত, কেউ পা, কেউ লেজ, তাই না? If there is a head, there must be a tail, মানে মেটাফর আর কি। তো যাকে আমি বলছি কি, আবু সাইদ খান সাহেব অনেক পরিশ্রম করে আমাকে দাওয়াত দিয়েছেন। আমার তার ফোনের জন্য আমি যেখানে আমি ফর্মাল বক্তৃতা আপনাদের কাউকে ধন্যবাদও জানাইনি, শুধু এই বললাম যে এইখানে আমি দ্বিতীয়বার আসলাম। প্রথমবার ক্যাম্পাসে আসি নাই, খুলনা প্রেস ক্লাবে একটা বক্তৃতা দিয়েছিলাম কয়েক মাস আগে। তো আপনারা যে একটু কথা শুনতে চাচ্ছেন, এই জন্য আমি তাহলে ওনার সম্পর্কে বলি। কি বলবো, ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রথম জামানার যারা ছিলেন, যারা তো তখনও হাবারমাসের জন্ম হয়নি, তার জন্ম 1929 সনে। জানেন 1929 সন বিশ্বে একটা বড় কুফা বছর, অশুভ বছর, গ্রেট ডিপ্রেশনের বছর, এবং জার্মানিতে হিটলারের উত্থানের বছরে বটে। তো সেই কারণে আমাদের এক ফ্রেডারিক অ্যাঙ্গেলস বলে এক মনীষীর নাম আমরা শুনি। অ্যাঙ্গেলস হচ্ছে কার্ল মার্কসের বন্ধু, তার চেয়ে 2 বছরের ছোট। কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো বলে যে বই আছে, সেটা 2 জন যুবক লিখেছিলেন। একজনের বয়স 30, আর একজনের বয়স 28। 30 যার বয়স তার নাম হচ্ছে কার্ল মার্কস, আর 28 যার বয়স তার নাম ফ্রেডারিক অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলস মানে জানেন তো ফেরেশতা, আমরা অ্যাঞ্জেল বলি না ইংরেজিতে, ওইটাই হচ্ছে যার ভাষা অ্যাঙ্গেলস। তো সেই ফেরেশতা মহোদয় ছিলেন শিল্পপতির পুত্র, ম্যানচেস্টারে থাকতেন। তো তিনি এক জায়গায় বলছেন, নিজের জাতীয় সম্পর্কে বললে কোনো অসুবিধা নাই, উনি বলছেন এভরি থার্ড জার্মান ইজ এ নুইসেন্স। মানে জার্মানরা বইগুলো বড় বড় করে লেখে আর কি, জোয়ান মানুষ খুন হয় ছুড়ে মারলে। সো হাবারমাস সাহেবও অনেক বই লিখেছেন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তারপরে যে কমিউনিকেটিভ অ্যাকশন থিওরি অফ আছে। কিন্তু আপনি যদি একটা কাজের কথা জিজ্ঞাসা করেন, এই পৃথিবীতে উনি বললেন যে আগের দিনে যারা ফ্রাঙ্কফুর্ট স্কুলের দাবিদার ছিলেন, হর্কহাইমার এবং আডর্নো, এরা মনে করতেন যে তারা মার্কসিস্ট, মানে তারা কার্ল মার্কসের আদর্শ অনুসরণ করছেন। কার্ল মার্কস কি বলেছিলেন? কার্ল মার্কস বলেন পৃথিবীতে ওই বইতে বলেছিলেন কি, পৃথিবী 2 ভাগে বিভক্ত। আজ পৃথিবীর 2 ভাগে লোক, যারা তাজমহল দেখেছে, তারা তাজমহল দেখে নাই। এটা বিল ক্লিন্টনের কথা। কিন্তু মার্কস বলছেন এক দলের নাম বুর্জোয়া, আর দলের নাম প্রলেতারিয়েট। বুর্জোয়া হচ্ছে শিল্পপতি, যারা আধুনিক শিল্প বিপ্লবের পরে ধন সম্পদের মালিক হয়েছে, মানে সমাজে যে বিপুল বৈষম্য দেখা দিয়েছে। কিন্তু যে এনলাইটেনমেন্ট নামক যে তত্ত্ব বেরিয়েছিল এর 100 বছর আগে, মার্কসের বইটা লেখা 1848-এ, তখন ফরাসি বিপ্লব হয়ে যাওয়ার 50 বছর বার হয়ে গেছে। ফরাসি বিপ্লবের আগের 50 বছর ধরে এই যে ভলটেয়ার, রুসু, দিব্রু এবং অন্যান্য পণ্ডিতরা যে লিখেছেন, যে আন্দোলনের নাম পেছন থেকে এসে কান সাহেব বলেছেন আউফক্লারুম, এনলাইটেনমেন্ট। কেন? এর আগে মানুষ অন্ধকারে ছিল। আমি তো বলছি শিশু অন্ধকারে থাকে, তাকে আলোক দেখানো মা বাবার কাজ, তাকে আলোক দেখানো ইমামের কাজ, সে ঠিক আছে। কিন্তু গোটা ইউরোপ একটা অন্ধকার যুগে ছিল। আপনারা ইতিহাসে পড়েন না, যারা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েন, ডার্ক এজেস। তার মানে কি, একসময় আমরা অন্ধকারে ছিলাম, এখন হঠাৎ করে আলোক জ্বলে উঠেছে। এটার নামে আউফক্লারুম, এটার নামে এনলাইটেনমেন্ট, এটার নামে আলোক দীপ্তি, এটার নামে চেরাগি। এটা কি জিনিস? তাহলে মানুষ আগে অন্ধকারে ছিল, এখন আলোতে আসছে। তার মানে এর নাম কি? আরেকটা পেয়েছি প্রগতি। কোনো কোনো ছাত্র সংগঠনের ব্যানারে দেখতেন না, শিক্ষা, শান্তি, প্রগতি শব্দ লেখা থাকতো। প্রগতি তো বুঝছেন, শুধু পদ্মা সেতু নয়, প্রগতি মানে 8-10 হাজার কোটি টাকা বিদেশে পাচার, এটা তো প্রগতি। তো এই জন্য স্যার যে জিজ্ঞাসা করলেন যে কিভাবে এই ঘটনা ঘটলো 2024 সনের, একটু অপেক্ষা করেন, এই মাসখানেকের মধ্যে আমার একটা বই বের হবে। আমার বইয়ের নাম হচ্ছে রতি ও বিরতি 2024, এবং তার ভূমিকাটা 2 দিন আগে দেশ রূপান্তর পত্রিকায় বের হয়েছে। যারা পড়তে চান তারা অনলাইনে খোঁজ করলে পাবেন। নাম দিয়েছি আমি অজ্ঞানের পুনরাবর্তন, রেকারেন্স অফ দি আনকনশাস অর রিটার্ন অফ দি আনকনশাস। আমি সেটা আলোচনা করব না। এনলাইটেনমেন্ট কথাটা বলছি, আগে যদি আপনি অন্ধকার যুগ কথাটা কল্পনা না করেন, তাহলে এনলাইটেনমেন্ট কোনো অর্থ বহন করে না। করে কি? তাহলে আগে যে মানুষ অন্ধকার যুগে ছিল কোনটা? যখন ইসলামের সভ্যতা পৃথিবীকে আলোকিত করছে, তখন ইউরোপ অন্ধকার। কারণ কি?
ইসলাম ছিল পৃথিবীর সভ্যতার কেন্দ্রে, মানে ইসলামী সাম্রাজ্য, আর ইউরোপ ছিল তখন প্রান্তে। তখন রোমান সাম্রাজ্য ভেঙে পড়েছে, কিন্তু তার জায়গায় একটা নতুন সাম্রাজ্য গড়ে ওঠেনি। ওই যুগটাকে তারা নাম দিয়েছে অন্ধকার যুগ, ডার্ক এজেস, প্লুরালে বলেন ডার্ক এজেস। এখন তার অবসান হতে চলেছে কখন? কলম্বাসের আমেরিকা আবিষ্কার, এদিকে ইসলামী সাম্রাজ্য যেটা ছিল তার পরাজয় হতে শুরু করেছে। লম্বা কাহিনী বলার প্রয়োজন নেই। ইউরোপের নতুন যুগের অভ্যুদয়, সেটার নাম দিয়েছে এনলাইটেনমেন্ট। তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক বিপ্লব, তারা পৃথিবীর সাথে বাণিজ্য করার জন্য, ভারতের সাথে বাণিজ্য করতে আগে কোন পথে? তারা তুরস্কের উপর দিয়ে, বর্তমান ইরাকের উপর দিয়ে তারা আমাদের দেশে চিনি আসতো মাটি দিয়ে। তারপরে এডেনের কাছে এসে পারস্য উপসাগর, যেখানে হরমুজ প্রণালী নিয়ে এখন কথা হচ্ছে, তখন সুয়েজ কাল কাটা হয় নাই, ওখান দিয়ে ব্যবসা হতো। একটা তথ্য আপনারা নিজেরা ভেবে দেখুন, এই যে মসলিন বলেন একটা কাপড়, ঢাকাই মসলিন, জামদানি। মসলিন নাম হলো কেন? জিনিসটা তো তৈরি হয় ঢাকায়, রাজশাহীতে, এই জিনিসটা তৈরি হয় বঙ্গদেশে। সিল্ক মানে অতি উচ্চ মানের বুটে পোকা হয়, আমাদের ভালো কাপড় হয়। সেটা যখন ইউরোপে গেল, তার নাম মসলিন হলো কেন? কারণ ছিল ব্যবসার পথটা ছিল বাংলার সমুদ্র বাণিজ্য পথ, আপনার শ্রীলঙ্কা পার হয়ে পারস্য উপসাগর হয়ে ইরাকের দজলা নদী দিয়ে, যেটাকে টাইগ্রিস বলে ইংরেজিতে, মসুল শহর পর্যন্ত যেত, এখন কুর্দিস্তানের রাজধানী, ইরাকে কুর্দিস্তানের। মসুল থেকে এটা উটের পিঠে, ঘোড়ার পিঠে, ছোট ছোট, এই যে বলে একটা বাঁশের চোঙার মধ্যে একটা শাড়ি ঢুকাই ফেলা যেত, একটা ম্যাচ বক্সের মধ্যে। ইউরোপের ধনিক শ্রেণীর পড়ার মতো সবচেয়ে ভালো পরিধীয় বস্ত্র ছিল মসলিন। এটা যেত মসুল থেকে স্ট্যাম্প মারিয়া ইউরোপে যেত তুরস্কের উপর দিয়ে, কিন্তু তাতে তার ব্যয় তো বেড়ে যেত, এবং তুরস্কের সুলতান যদি বাধা দেয় ডোনাল্ড ট্রাম্পের মতো, তখন তো ব্যবসা লাঠে উঠবে। সেই জন্য তারা একটা বিকল্প পথ খোঁজার চেষ্টা করেছে, জিব্রাল্টার প্রণালী দিয়ে বের হয়ে ভূমধ্য সাগর দিয়ে। একসময় ভূমধ্য সাগর ছিল আরবদের বাণিজ্যের রিজার্ভ, ইউরোপীয়রা একটা তপ্তাও বাড়াতে পারতো না। বেলজিয়ামের হিস্টোরিয়ান আছে অলিম্পিয়ান, তার বইতে লিখেছেন ইকোনমিক এন্ড সোশ্যাল হিস্ট্রি অফ ইউরোপ, লিখছেন এই বিংশতি শুরুতেই যে এটা ছিল the Mediterranean was an Arabian lake, the Europeans cannot dare to float a plank there. সেইটা যখন ভেঙে গেল, আমি আরো বলতে, বাংলাদেশ কি করে দিল্লির আধিপত্যে চলে গেল, তার কাছে কাহিনী চলে যাচ্ছে। আরবদের পরাজয় বাংলাদেশকে দিল্লির অধীনস্থ করেছে, এটা প্রফেসর আবু মোহাম্মদ শফিউল্লাহ বিখ্যাত থিসিস। আমি সেটা দেখেন না, আলোচনা করবো না, শুধু এইটাই বলছি, ইসলামিক সাম্রাজ্য এবং তুরস্কের পরাজয়ের পর ইংরেজরা আমাদের এখানে এসেছে। আমি শুধু আগের কথা বলছি, ইউরোপীয়রা কেন একটা ভিন্ন সমুদ্র পথ খুঁজলো বাণিজ্য করার জন্য। তারা আগে তুরস্কের জমির উপর দিয়ে তাদেরকে বাংলাদেশে আসতে হতো, এখন সেটা অ্যাভয়েড করতে হলে তাদের একটা বিকল্প পথ খোঁজা দরকার। তাদের তো জ্ঞান চর্চা হয়েছে, তারা বলছে কি বোধহয় পৃথিবী যদি গোল হয়ে থাকে তাহলে আমরা এখন ভারতে পৌঁছতে পারবো, তুমি পশ্চিম দিকে যাত্রা করলে সে পর্যন্ত পূর্বে গিয়ে পৌঁছবে। এটা পরবর্তীকালে এই অনুমান সত্য প্রমাণিত হয়েছে। কলম্বাসকে তারা ভাড়া করলেন কোথা থেকে? ইটালি থেকে। ইটালিতেই প্রথম ইউরোপে প্রথম ব্যবসা বাণিজ্যের বিকাশ হয় আলাদা আলাদা স্বাধীন শহরে, এবং সেইখানে যেহেতু রোমান সাম্রাজ্য ভেঙে গেছে, শহরগুলো ছিল স্বশাসিত। এই যে আমরা স্টেট কথাটা বলছি, স্টেট মানে তো সিটি, গ্রিক ভাষায় বলে পোলিস, ল্যাটিন ভাষায় বলে সিভিস, মানে উচ্চারণ কিউইস, সেটাই সিটির উৎপাদন করেছে। সেই রকম একটা সিটি হচ্ছে জেনোয়া। সেই জেনোয়ার নাগরিক হচ্ছে ক্রিস্টোবাল কলম, আমরা ইংরেজ নামটি ক্রিস্টোবাল কলম্বাস। তিনি গেলেন স্পেনের রাজার কাছে চাকরি চাইতে। স্পেনের রাজা, তিনি আবার খুব ডিভাউট খ্রিস্টিয়ান, ধর্ম প্রচারের জন্য, ঈশ্বরের মহিমা প্রচারের জন্য, যিশুর কীর্তি প্রচারের জন্য তিনি পৃথিবীতে বের হবেন। আর রাজা বললেন আমি এটা স্পন্সর করবো। আপনারা বক্তৃতা বললেন না, আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় স্পন্সর না করলে এই মিটিং হতো না, সেই রকম আর কি। স্পেনের রাজা এবং রানী ইজাবেলা না হলে ব্যবসা হবে না। তো তিনি, এই হচ্ছে আমাদের এনলাইটেনমেন্টের গোড়ার কথা আমি বলতেছি। কলম্বাস গেলেন, ভারতে আসার বিকল্প পথ খুঁজতে গিয়ে তিনি আমেরিকা পেয়ে গেলেন। এটাকে বলে সেরেন্ডিপিটি। এটাও আমাদের বাংলা শব্দ চরণদ্বীপ, ইংরেজিতে গেছে সেরেন্ডিপিটি হয়েছে। অর্থাৎ আপনি খুঁজতে গেছেন এক দ্বীপ, পাইছেন আরেক দ্বীপ। ভারতে আসতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টালি আমেরিকা আবিষ্কার হয়েছে। সত্যি আমি যোগ করতেছি না, সেরেন্ডিপিটি ইজ এ ওয়ার্ড, এই জন্য বোর্ড থাকলে আমি লিখতে পারতাম চরণদ্বীপ কি করে ইংরেজিতে সেরেন্ডিপ হয়েছে। এটাই না, লেখার দরকার নেই, এখন আপনারা বুঝতে পারছেন, সব তো আকলমন, এখানে বলার তো কিছু প্রয়োজন নাই। তো বলছি সেরেন্ডিপিটি করেই এইটা আবিষ্কার হয়েছে। তারপরে দেখা গেল এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে ইউরোপে আস্তে আস্তে দেখা দিকে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, জ্ঞান চর্চার দাবি উঠতে লাগলো। বিভিন্ন জায়গায় সায়েন্স একাডেমি হওয়া শুরু করলো। একদিনে হয় না, আমি কথাটা যত দ্রুত বলছি, ঘটনা তত দ্রুত ঘটেনি, কিন্তু বিশ্ব ইতিহাসের দিক থেকে দেখলে 300-400 বছরের মধ্যে এটা বিপ্লব হয়ে গেছে।
যেটার পরিণতিকে বলা হয় এনলাইটেনমেন্ট। আগের যুগটা তার তুলনায় অন্ধকার মনে হয়। একটা কথা মনে রাখবেন, এটাও জার্মান দার্শনিক হেগেলের কথা, অন্ধকার রাত্রে সব গাবি কালো মনে হয়। যেহেতু নিজেরা ছাড়া বাইরের জগৎকে আর দেখে না ইউরোপীয়রা, সারা পৃথিবীকে তারা অন্ধকার মনে করেছে। কিন্তু তখন অন্যান্য দেশে খুব আলোক জ্বলছিল, চীনে জ্বলছিল, ভারতে জ্বলছিল, কিন্তু ওটা তাদের ধর্তব্যের ব্যাপার নয়। ইউরোপে তারা এই জন্য এনলাইটেনমেন্ট কথাটা এনেছে। এখন এনলাইটেনমেন্টের মূল বক্তব্যটা কি? সব মানুষ সমান, এইভাবে এই পথে আলো জ্বালিয়ে পৃথিবীর ক্রমমুক্তি হবে বলেন নাই আমাদের জীবনানন্দ দাশ? তখন সকলে বললো কি এটার একটাই প্রতিজ্ঞা। বিশেষ করে 1848 সনে যখন মার্কস এবং এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো লিখলেন, তখন থেকে আন্দোলন দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল এই যে শ্রমিকরা বেশি বাড়াবাড়ি করতেছে, তাদেরকে দমন করতে হবে। ইউরোপে তখন থেকে শ্রমিকদের দমন করে যারা ক্ষমতা দখল করলেন, ফ্রান্সে যেমন নেপোলিয়নের ভাতিজা, অন্যান্য দেশেও প্রতিক্রিয়াশীলরা ক্ষমতা দখল করলেন। শ্রমিকরা একটা শেষ অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন 1871-এ, ওইটার নাম প্যারিস কমিউন। 72 দিন তারা ক্ষমতা দখল করে শ্রমিক রাষ্ট্র করেছিলেন। ওইটাকে রক্ত গঙ্গায় ভাসিয়ে দিয়ে 20,000 লোককে হত্যা করা হয়েছে। জার্মানি তখন ফ্রান্স দখল করেছে। আপনারা যারা মোপাসার গল্প পড়েন তারা সেখানে দেখবেন সেই বিজয়ের কাহিনী আছে। সেই সময় জার্মানিতে কি চলছিল? জার্মানি ছিল প্রতিক্রিয়াশীল রাজাদের অধীনে। জার্মানিকে একত্রীকরণ করেছে বিসমার্কের অধীনে। জার্মানি 360 রাজ্যে বিভক্ত ছিল, এখন তাকে এক করে ওই বাইমার রিপাবলিক টেকনিক সব চলে গেছে। এখন জার্মানি একটা রাইশ বা সাম্রাজ্য হয়ে গড়ে উঠছে। হিটলার করেছে থার্ড রাইশ, আমি তখন যে সেকেন্ড রাইশের কথাই বলছি। এইভাবে জার্মানি একটা বড় শক্তি হয়ে উঠলো ইউরোপের মধ্যে, সেন্ট্রাল ইউরোপে। আমরা এনলাইটেনমেন্টের পরিণতি দেখলাম শ্রমিকদেরকে দমন করা। এখন তখন তাদের এটা বোঝার জন্য তাদের তত্ত্ব কি, পণ্ডিতরা কি বলে, লিবারাল থিওরি যাদের বলে। ফরাসি বিপ্লবের স্লোগানের 1 নম্বর স্লোগান ছিল কি? লিবার্টি। 2 নম্বর স্লোগান কি? ইকুয়ালিটি। 3 নম্বর কি? ফ্রেটার্নিটি। দেখেন, শুরুর থেকে মানুষের মধ্যে পরস্পর বিরোধী দুইটা আকাঙ্ক্ষা আছে। আমরা প্রত্যেকে চাই আমার কলিগরা আমার যেমন বন্ধু তেমন প্রতিদ্বন্দ্বীও। আমি চাই ওনার আগে প্রফেসর হইতে, চাই না? আমি কাছে একদিন সিনিয়র, আমি আগে চেয়ারম্যান হবো। উনি আমার কথা বলেন 3 বছর এই চেয়ারের এদিকে বসি, 33 বছর তো ওইদিকে বসি। তা আমাদের প্রত্যেকের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে অন্যের চেয়ে নিজেকে ভালো প্রমাণ করার। এটার নাম দিয়েছে লিবার্টি, ফ্রিডম। যে সমাজে দাস প্রথাটাই নিয়ম, সেখানে ফ্রিডম তো মানুষ আকাঙ্ক্ষা হবেই। কিন্তু একই সাথে আবার আমরা একসাথে দল বেঁধে থাকি। আপনি না থাকলে আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমি না থাকলে আপনার পক্ষে থাকা সম্ভব নয়। আমরা এই জন্য বিশ্ববিদ্যালয় করি, স্কুল কলেজ করি। এটার টেন্ডেন্সির নাম কি? ইকুয়ালিটি। আমি আর আপনি যে অধিকার পাবেন সেই অধিকার আমি পাবো না কেন? আমি আবার আপনার সাথে সমতা দাবি করি। মানুষের মধ্যে যে পরস্পর বিরোধী দুইটি প্রবণতা, একটা ফ্রিডম মানে আপনাকে ছাড়িয়ে গিয়ে আমি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এটা হলো ফ্রিডমের বাসনা। আর হলো আমি আপনার মতোই হতে চাই, আপনি যেটা পাবেন সেটা আমি কেন পাবো না? নারীরা পুরুষের সমান অধিকার চায়, জাতিরা উপজাতির সমান অধিকার চায়, নাকি উল্টা করে বলবেন? সেভাবেই এইটা হচ্ছে। এখন তারপরে জাতি জিনিসটা গড়ে উঠলো কিভাবে? নাম দিল ফরাসিরা, দেখেন, ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব। আপনাদেরকে বাদ দিয়েছে, এখন আপনারা নিজেরাও আসতে পারেন, আপনারাও ভাই ধরেন, ভাই বোন সবাই ভাই যদি মনে করেন, তাহলে আমরা একটা, এটার নাম হচ্ছে জাতি। এখানে কি কোনো ভেদাভেদ নাই। আমার এদের সব মানুষের, ছোটদের বড়দের, গরিবের নিঃস্বের ফকিরের, এভাবে গান গাইছেন আমরা, আমার এদের সব মানুষের। কিন্তু যখন মসজিদে সবাই এক কাতারে নামাজ পড়েন, বেরোর সময় আপনি মার্সিডিজ ভ্যান চালিয়ে চলে যান, আমি অটোতে চড়ি। অদ্ভুত, ইউরোপে এই ঘটনা চলেছে। তাহলে আমি সত্যি করি, অনেকে বলছে পলিটিক্স এবং কালচার এই দুটো জিনিস একেবারে আলাদা। কিন্তু এই যে আমি ক্রিটিক্যাল থিওরি যেটা বলা হয়, যার প্রথম যুগের যারা ম্যাক্স হকহাইমার এবং আডর্নোর কৃতিত্ব হচ্ছে, তারা বলছে এটা বোধহয় মিথ্যা কথা, এটা আলাদা নয়, বরঞ্চ ইকোনমিক্সের উপর পলিটিক্স নির্ভর করে। এটা নাকি কার্ল মার্কস এবং এঙ্গেলস বলেছেন, বেজ এন্ড সুপার স্ট্রাকচার। এটা অতি সরল করে বলছি আমি বোঝার সুবিধার জন্য। তারপরে পলিটিক্স আবার কালচার নির্ধারণ করে। এইটা হচ্ছে কি এই ক্রিটিক্যাল থিওরির প্রবক্তাদের, ওনারা এটা প্রমাণ করেছেন। অর্থাৎ এতদিন যাবত যে আমাদের আব্দুল্লাহ আবু সাইদকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আবার আমাদের সভাপতি নয়, আমাদের আব্দুল্লাহ আবু সাইদ মানে অধ্যাপক, ওনারা বলেন যে আলোকিত মানুষ কি? যারা মনে করে সংস্কৃতি একটা স্বাধীন জিনিস, এই রাজনীতি মুক্ত থাকতে হবে, শিল্পের জন্য শিল্প, এই ধরনের প্রচার আমাদের দেশে করে। কিন্তু এর বিপরীতে এইটা ফ্রাঙ্কফুর্ট স্কুলের পণ্ডিতরা বললেন না, এটা সত্য নয়, ক্ষমতার উপরেই নির্ভর করে। আপনার শিল্প সাহিত্যের ভঙ্গি কি হবে, কে পৃষ্ঠপোষকতা করবে, কে করবে না। সোজা কথায় সমস্ত সংস্কৃতি, অথবা সংস্কৃতি মানে একটা কথা বলতে না, ইভেন কি পেইন্টিং, মিউজিক,
সেগুলিও তারা কেস স্টাডি করে দেখিয়েছেন এই সব কিছুর পিছনে ক্ষমতার সম্পর্ক আছে। রাজনীতি বলে একটু খারাপ লাগবে, এভরিথিং ইজ রিলেটেড টু পাওয়ার স্ট্রাকচার। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এক বাক্যে বলেন ক্রিটিক্যাল থিওরির মূল বক্তব্য কি, এইটাই। কিন্তু সেখানে একটা ফাঁক থেকে যায়, সেই ভাগটা কি? তাহলে দুটো যদি সম্পর্ক হয় তাহলে মনে হচ্ছে তাহলে শিল্পীদের যে স্বাধীনতা বলে একটা কথা আমরা বলি, এটা তাহলে কোনো মূল্য রইল না। দেখা যায় বাস্তবে বর্তমান পুঁজিবাদী বিশ্বে টাকাওয়ালারা আর্ট কেনে, তারা আর্টিস্টদের পৃষ্ঠপোষকতা করে। শুধু সেটা নয়, এখন শিল্পের জগতে একটা পরিবর্তন ঘটেছে টেকনোলজির কারণেও। সেটা কি? আগে বলা হতো প্রত্যেকটা আর্ট পিস আপনি বানাবেন এর একটাই কপি থাকবে, এটা ইউনিক, এটা লুভ মিউজিয়ামে থাকবে, এটা বড় লোকদের থাকবে, ভার্সাই প্রাসাদে থাকবে, গরিব মানুষ এটা দেখার সুযোগও নাই, অধিকারও নাই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই বিংশ শতাব্দীর শুরুতে যখন সিনেমা আবিষ্কৃত হলো, ক্যামেরার প্রকাশ তো ঊনবিংশ শতাব্দীতে, যে এমন ছবি আমরা তুলতে পারি অরিজিনালকেও পরাজিত করতে পারি। এখন তখন মনে হচ্ছে কি ব্যাপারটা এটা যে দ্য আর্ট ক্যান বি রিপ্রোডিউসড মেকানিক্যালি। সমস্যা সেটা নয়, যখন এটা সম্ভব হয়েছে তখন শিল্পীরা ছবি আঁকা শুরু করেছেন এমনভাবে যেন এটি রিপ্রোডিউস করা যায়। হুমায়ুন আহমেদের উপন্যাস সবাই পড়ে, এখন আমি এমন সব উপন্যাস লেখা শুরু করবো যেন হুমায়ুন আহমেদ মতো হয়। সবাই মাসুদ রানা পড়ে, আমি মাসুদ রানার মতো লিখতে থাকবো। ফলে আপনি বলতে পারবেন শিল্প সাহিত্যের উন্নতি, কারণ বইয়ের সংখ্যা বাড়ছে। আসলে তো বই, পুঁথির প্রতাপ বলে একটা প্রবন্ধ লিখেছিলেন মহিতলাল মজুমদার, যে বইয়ের ভারে মনে হয় পৃথিবী ডুবে যাবে, এত বই ছাপা হচ্ছে। কিন্তু যত বই ছাপা হচ্ছে তত কি মানুষ জ্ঞানী হচ্ছে? তত বেশি কি আমাদের অন্তর্দৃষ্টি বাড়ছে? সন্দেহ আছে। সেই জন্য বলি বই ছাপানোটাই শেষ কথা নয়, বই পড়ে আমি কি শিখছি এটাই তো বড় কথা। তো ফ্রাঙ্কফুর্ট স্কুলের পণ্ডিতরা একটা শব্দ বার করলেন, কালচার ইন্ডাস্ট্রি। এই বইটি আছে ডায়ালেটিভ ইন্ডাস্ট্রির মধ্যে। এরপর তারা আরো বহু লিখেছেন, তারা বলছেন যে কি বলিউড, হলিউড এরাই সমস্ত কালচার নিয়ন্ত্রণ করছে। আপনি কোন ছবি দেখবেন, আপনি কখন হাসবেন, কখন, সব কিছু তারা আগে প্রোগ্রাম করে, সব কিছু প্ল্যান। অর্থাৎ আপনার মনোজগতের উপরও তারা নিয়ন্ত্রণ আরোপ করেছে। এনলাইটেনমেন্ট যাকে বলেছিল মানুষের মুক্তির হাতিয়ার, এখন মানুষের বন্দিত্বের একটা শিকলে পরিণত হয়েছে। এটা ওই শিকল ভাঙা ছল, মোদের এই শিকল ভাঙা ছল, শিকল এখন পড়া, এখন আমাদের নতুন করে পড়তে হচ্ছে। এটা ছল নাই, এটা বাস্তব হয়ে উঠেছে। এইটা ছিল ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদান। কিন্তু পরে দেখা যায় মার্কস যেভাবে বলেছিলেন যে সমাজতন্ত্র হলে মানুষের সমস্ত দুঃখ চলে যাবে, আর্ট মানুষের নিয়ন্ত্রণ, সেটাও হয়নি। সেখানেও আরেক ধরনের সুবিধাবাদী এবং ক্ষমতাশীল ডিক্টেটরশিপের উদ্ভব হয়েছে। এই সময়ে ইউরগেন হাবারমাস সাহেব লেখা শুরু করেছেন। 1954 সনে তিনি তার পিএইচডি করেন। 62 সনে যখন ওই বইটা তিনি লিখে শুরু করলেন, তিনি দেখলেন পিছনে চলে গেলেন, দেখলেন যে কখন এই রূপান্তরটা শুরু হলো, অর্থাৎ এনলাইটেনমেন্টের যে প্রতিশ্রুতি সেটা কখন ভঙ্গ করা শুরু করলো। ওই যুগটা তিনি নাম দিয়েছেন স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ, বলতে পারেন পাবলিক স্ফিয়ার। তাহলে পাবলিক স্ফিয়ার কথাটা যদি মাঝখানে না আনে তাহলে একটা মিডল টার্ম থাকে না, একটা হলো পলিটিক্স আর একটা হলো কালচার। তো এই দুইয়ের মধ্যে যে একটা সম্পর্ক নাই, এটা আব্দুল্লাহ আবু সাইদ টাইপের এনলাইটেনমেন্ট স্পিকার লিবারেলরা চিন্তা করতেন, সেটাকে সমালোচনা করলাম। আমার কাছে আরেকটা বই আছে হাতে, বেশি যারা পড়তে চান তাদের জন্য এই বইয়ের নাম হচ্ছে মার্কসিস্ট মডার্নিজম। এইটার লেখকের নাম হচ্ছে জিলিয়ান রোজ। জিলিয়ান রোজ মারা গেছেন এখন। তিনি 1980 সনের দিকে ইংল্যান্ডে কিছু বক্তৃতা দিয়েছিলেন ফ্রাঙ্কফুর্ট স্কুলের উপর। অত্যন্ত সুখপাঠ্য বই, কিন্তু এখানে ইউরগেন হাবারমাসের নাম পাবেন না, কারণ হাবারমাস হচ্ছে এদের দ্বিতীয় জেনারেশনের লেখক, এটা হলো প্রথম জেনারেশনের উপর। এখানে যারা আছেন, যারা পড়তে চান তাদের জন্য খুবই সহজ বই এটা। এখানে আছে গের্গ লুকাস, এর্নেস্ট ব্লক, বাল্টার বেনিয়ামিন, হরখাইমার এন্ড আডর্নো, বার্টল ব্রেখট আর ইত্যাদি। তো আমি যে যুগের কথা বলছি, ইনি কি অবদান করেছেন? এই যে পাবলিক স্ফিয়ার কথাটা কি, তিনি বললেন যে শ্রেণী সংগ্রামের দিন শেষ, এখন শ্রেণী সংগ্রামের পরে উনি বললেন এখন হচ্ছে ভাষাগত সংগ্রাম। আমি আপনাদের প্রশ্ন করছি, কমিউনিকেটিভ অ্যাকশন মানে হচ্ছে লিঙ্গুইস্টিক, আমরা আদব কায়দা করে যে কথা বলি পরস্পরের সঙ্গে, এই যে কতগুলি কথা আমাদের এনজিওদের মধ্যে শুনতে পাচ্ছেন না, সংলাপ সংলাপ, কত সংলাপ হয়েছে নির্বাচনের আগে। এই সংলাপ তত্ত্বের দার্শনিক গুরু যদি কোনো একজনের নাম আপনি খুঁজতেই চান, সেটা আমাদের এই ইউরগেন হাবারমাস। নামটা খুব সুন্দর,
ইনি তর্ক করেন, তার একটা বই আছে ফিলোসফিক্যাল ডিসকোর্স অফ মডার্নিটি, তাতে 12টা লেকচার আছে। বইটা তিনি লেকচার 1987 সনে এই বইটা ইংরেজি অনুবাদ হয়েছে। এই বইটা বেরিয়েছে ইংল্যান্ড আমেরিকার MIT টেক প্রেস থেকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। সেখানে তিনি ফুকুর সমালোচনা করেছেন, দেরিদার সমালোচনা করেছেন, যারা দেখছেন। মানে উনি হলেন সহজ কথায় বলতে এ ডিফেন্ডার অফ মডার্নিটি। এখন তো পোস্ট মডার্ন একটা কথা বেরিয়েছে না, উনি বলেন আমরা তো এখনো যথেষ্ট মডার্ন হইনি। ওনার থিওরি হচ্ছে দি প্রজেক্ট অফ মডার্নিটি ইজ আনফিনিশড। আমরা 1971-এর বিপ্লবকে কেউ আপনি ভুলেও দেখছেন বিপ্লব বলতে? 71 সনে বাংলাদেশে এত লোক রক্ত দিল, হয়তো 30 লাখ কথাটা আপনারা মানবেন না, আমি জানি আপনারা বিদ্রোহী তরুণেরা, 3 লাখও মানতে কেউ কেউ রাজি হয় না। পাকিস্তানিরা বলে মাত্র 26,000 মারা গেছে। তারপরে শর্মিলা বোস বলে পাকিস্তানিদের একজন প্রতিনিধি আছেন, তিনি লিখেছেন 30,000 লোক মারা গেছে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইত্যাদি বলে প্রায় 5 লাখ লোক মারা গেছে। বাংলাদেশে শেখ হাসিনার সময় আইন করে নিষিদ্ধ করা হয়েছিল, এই সংখ্যা নিয়ে আলোচনা করা যাবে না। কাজে আমিও আলোচনা করছি না, যদি আলোচনা করছি এটা কেটে দেন আপনারা, কারণ শেখ হাসিনা ফিরে আসতে পারে, যেহেতু শুভেন্দু অধিকারী আসতেছে। আমি বলবো না, শুভেন্দু বলছি তো শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা বলে না, হাসিনা ওয়াজের, ও আবার শেখ বলে না। তো যা হোক, আমার বক্তব্য শেষ করে আনি যে বাংলাদেশে পাবলিক স্পিয়ার জিনিসটা কি, এই না থাকার কারণে হাসিনার পরাজয় হয়েছে। মানে রাষ্ট্র এবং ব্যক্তির মাঝখানে একটা জায়গা থাকে, মানে রাষ্ট্রই সব কিছু নয়। তো এই পাবলিক স্পিয়ার ইউরোপে দেখা দিয়েছিল কিভাবে, মানে হাবারমাসের গবেষণার বিষয় হচ্ছে এইটাই, যে বিশেষ করে ফ্রান্সে এনলাইটমেন্টের সময় কি এনলাইটেনমেন্ট কি করে দেখা দিল। কতগুলি লোক আছে যারা রাষ্ট্রের কর্মচারী নয়, আবার ঠিক কমিউনিস্ট পার্টিও করে না, তাদেরকে আমরা এখন বুদ্ধিজীবী বলি, তখন তাদেরকে বলা হতো ফিলোসফার। ফ্রান্স পাতে ফিলোসফ বলে ফ্রেঞ্চ ভাষায়। যে ফিলোসফিতে কাজ করতো কি, তারা সব বিষয়ে প্রশ্ন করতো, কিন্তু সব বিষয়ে প্রশ্ন করে একটা বিষয়ে তারা প্রশ্ন করতে পারে নাই, নিজেদেরকে প্রশ্ন করতে পারে নাই, আমি কে। এই যে আমরা কথায় কথায় বলছি না, আত্মানাং বিদ্ধি, নো দাই সেলফ, কিন্তু আমিটা কে। আমরা যে কথার উপর গুরুত্ব আরোপ করি ইন্ডিভিজুয়াল। এখন আমি একটু হাবারমাসের সমালোচনা করছি। উনি বলেন পাবলিক স্পিয়ারটা আমাদের গড়ে উঠেছিল, কিন্তু তার মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। আগে সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করতো, একচ্ছত্র ক্ষমতার অধিকার ছিল রাজা। রাজা বলতো আমি আইনের ঊর্ধ্বে, আইন আমার নিচে। ফরাসিতে বিখ্যাত একটা স্লোগান আছে না, লুই দ্য 14 না কেউ নাকি বলেছিল, হোয়াট ইজ স্টেট, বলে স্টেট হোয়াট ইজ ইট, আই এম দ্য স্টেট, লেতা সেমোয়া। আবার রাষ্ট্র কি, অর্থাৎ রাজার খাজানচিখানা, ব্যক্তিগত খাজানচিখানা, রাষ্ট্রের খাজানচিখানা পৃথক করতে পারে। আমাদের সেখানে রাষ্ট্রকে সেই পর্যায়ে নিয়ে গেছিলেন। কিন্তু আমার প্রাইভেট পার্টস এবং স্টেট ট্রেজারি ইজ অলমোস্ট দ্য সেম। বলেন আমি এটা দিয়ে দিয়েছি, আমি সেটা করে দিয়েছি না, আমরা ওটা দিয়ে দিয়েছি, এটা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে উনি বলতেন। এটা ফরাসি দেশের রাজাকে বলতেন অ্যাবসলিউট মনার্ক। এই যে দি ডাস অ্যাবসলিউট উন ডি গেশিকতে, মানে হচ্ছে সেইটাই। আমাদের কেউ বলে যদি মনে করে আমার উপরে আর কেউ নাই, আমার দক্ষিণে আর কেউ নাই, এটাকে বলে অ্যাবসলিউট আমাদের বাংলা ভাষায়। বাংলায় আমরা সুন্দর অনুবাদ করেছি এটা, ছোট আদার ও দিয়ে যখন লিখি, এটা বাংলা অনুবাদ হয় অপর, তুমি আমার অপর, অপর বেলা। কিন্তু যখন দি আদার লিখি ক্যাপিটাল ও দিয়ে, বাংলা কত সুন্দর ভাষা দেখেন, বলে পরম। এটা সংস্কৃত পরম লেখে, বাংলায় পরম বলি আমরা। আমি তো বাংলা ভাষার প্রশংসায় পঞ্চমুখ। আর আমাদের বন্ধুরা বলে যে বাংলা ভাষা দর্শন লেখা সম্ভব নয়। আপনি বাংলা ভাষা শিখতে পারেন নাই, সেটার জন্য দুঃখ প্রকাশ না করে আপনি বাংলা ভাষা লেখা যায় না বলেন, কি অদ্ভুত ব্যাপার। আমি, তুমি, সে। আমি হলাম আমি, তুমি হলে আমার অপর, আর সে হচ্ছে আমার পরম। আমরা আকাশের দিকে তাকাই, আল্লাহ তাআলা আকাশে না থাকে, আমার বাইরে থাকেন, এটা বলে তো কোনো অসুবিধা নাই। তো সেই জন্য ইউরোপে এনলাইটেনমেন্টের প্রধান যে সূত্র, সেটা ছিল সকল মানুষ সমান, এই কথা নিয়ে আসা। আমরা বাংলাদেশিরা তার 300 বছর আগে বলেছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটার নাম হয়েছে হিউম্যানিজম, এটার নাম হয়েছে রেনেসাঁস, এটার নাম হয়েছে এনলাইটেনমেন্ট। কিন্তু এনলাইটেনমেন্টের পরিণতি কি হলো? এরা বলে এনলাইটেনমেন্টের পরিণতি হলো মানুষ দুভাগে বিভক্ত হয়ে গেল, ধনিক এবং গরিব। এখন এইটাকে একসাথে আনতে হলে কি হবে? হাবারমাস সাহেবের বক্তব্য অনুসারে আমি বলছি, ইউরোপে তখন অষ্টাদশ শতাব্দীতে একদল লোক বানলে, যাদেরকে আর কোনো ভালো শব্দের অভাবে আমরা বলি সাহিত্যিক। 19 শতাব্দীতে যখন ছাপাখানা চালু হলো,
মানে ছাপাখানা সিরিয়াল নভেল বের হওয়া শুরু করলো। আপনারা দেশ পত্রিকা আগে পড়তেন না? আমাদের আপারা সানন্দা পত্রিকা কিনে কিনে পড়তেন না? ধারাবাহিক উপন্যাস বের হয়, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, প্রথম আলো, একটা পত্রিকা সেই নাম পর্যন্ত গ্রহণ করেছে। কোনো লজ্জা টজ্জাও নাই, তাই না? আমাদের লজ্জা এবং শরম যখন মানুষের থাকে না, তখন মানুষের আর কিছুই থাকে না। মানুষ তো শর্মিন্দা প্রাণী। আপনি যখন শরম হারিয়ে ফেলবেন তখন আপনার কিছুই থাকবে না। আমাদের যে দর্শন বা বিজ্ঞান চর্চা হচ্ছে না, এই জন্য বিশ্ববিদ্যালয়ে শুধু আমাদের টাকা নষ্ট করতেছে। আমাদের প্রাইমারি স্কুল নাই, সে কথা কেউ জিজ্ঞাসা করে না। আমি আপনাদের দুই একটা কথা জিজ্ঞাসা করি, পাবলিক স্পিয়ার কাকে বলে? আমাদের দেশে ৫ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বলা হয়। ইংল্যান্ডে তো প্রাথমিক বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত, জাপানে তো ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত, ভিয়েতনামে তো ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত। পৃথিবীর কোন দেশ নাই যেটা প্রাক্তন উপনিবেশ ছাড়া যেখানে প্রাথমিক শিক্ষা ৫ বছর। আমাদের কিন্তু তাই করে সন্তুষ্ট হয় নাই। সরকার এবং ব্রাক মিলে ৪ বছরের শিক্ষা চালু করেছে অতি গরিবের ছেলে মেয়েদের জন্য, নাম দিয়েছে নন ফর্মাল। বলে ওরা তো ঝরে পড়েছিল, তাই ওদেরকে ৪ বছর পরে একটা ঠোঙা বানানোর কাজ লাগিয়ে দেওয়া যায়। ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড ওখানে যুক্ত হয়েছে এবং সেটা নিয়ে তারা গৌরব করতেছে। এক দেশের ২ শিক্ষা ব্যবস্থা, শুধু ইংরেজি বাংলা নয়। কারোর জন্য ৫ বছর প্রাথমিক শিক্ষা, কারোর জন্য ৪ বছর। কারণ কি, সে আগে মিস করেছে ট্রেন, এখন তাকে শেষ ট্রেনে তুলে দিলাম, মেকআপ পরীক্ষার মতো আর কি। এটার নাম নন ফর্মাল এডুকেশন। আপনাদের কিন্তু সায়েন্সকে প্রাধান্য দেওয়া হয়। আমি বেশি গণিত জানি না, কিন্তু একটা ছোটখাটো ইকুয়েশন তো বুঝি। অ্যালজেব্রাতে ট্রান্সফরমেশন বলে একটা কথা আছে না, সাইড বদলান না। নন ফর্মাল এডুকেশন মানে কি? ফর্মালি স্পিকিং, নন এডুকেশন। What is non-formal education is formal non-education. That is what you are not giving them formal education. And বিপদ হয়েছে কি কোথায়? ওই যে আর্টের ক্ষেত্রে বলছিলাম, এখন লোকে ছবি আঁকে যেটা রিপ্রোডিউস করা যাবে। অর্থাৎ আমার আঁকা ছবি আপনি রিপ্রোডিউস করছেন চুরি করে, সেটা সমস্যা নয়, বরঞ্চ আপনি চুরি করবেন জেনে আমি ওভাবে ছবি আঁকি। এখন নন ফর্মাল এডুকেশন মানে হচ্ছে কি, ওকে কোনোদিন ফর্মাল শিক্ষা দেওয়া যাবে না। কি আশ্চর্য! অথচ বলছে সব মানুষ সমান। আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রধান স্লোগান কি ছিল? অন্যান্য কথা বাদ দিয়ে, অজুহাত বাদ দিয়ে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। কিন্তু ২০২৪ সম্পর্কে যে মাননীয় ভাইস চ্যান্সেলর জিজ্ঞাসা করলেন যে এটা কি, আমি বলছি কি, সাম্য কথাটাকে নেগেটিভলি বলে বৈষম্য বিরোধী হয়। বৈষম্য না থাকাটাই তো সাম্য, তাই না? এটা পলিটিক্যাল নেগেটিভ কথা না। তো আপনারা সকলে গণিতে এত পারদর্শী পিএইচডি করতেছেন, আপনারা এটা বোঝেন না? তো বোঝেনি তো গণিতে পিএইচডি করে লাভ কি? আপনি বৈষম্য বিরোধী কথা যে সাম্যের অনুবাদ, এটা না বুঝলে। একইভাবে বলবো, নন ফর্মাল এডুকেশন বা উপানুষ্ঠানিক শিক্ষা, অনুবাদটা ঠিকভাবে করতে পারেনি। যে এই হচ্ছে আমাদের দেশ, এই হচ্ছে এখন বলে কি কন্টেম্পোরারি বাংলাদেশে বলবেন হাওয়ার মাসের পাশ শুনতে কিনা। আমি হাওয়ার মাসের দুটো কথাই বললাম। উনি বললেন ইন লেট ক্যাপিটালিজম, ওনার একটা বই বেরোলো 1973-এ, ইংরেজি অনুবাদটা 73-এ, নাম হচ্ছে লেজিটিমেশন ক্রাইসিস। বর্তমান সংকটটা কি? আপনি ক্ষমতায় আছেন, কিন্তু আপনি যে আছেন তার কোনো বৈধতা নাই, মানুষ আপনার সঙ্গে নাই। তাহলে মানুষকে আপনি কেমন করে রাখছেন? আপনি তার মগজ দোলাই করে তাকে রাখছেন, তাকে আপনি কনজিউমারে পরিণত করেছেন। আমাদের পরীক্ষা দিচ্ছেন না, প্রতি ক্লাস টেস্ট দিচ্ছেন না, এমসিকিউ দিচ্ছেন, আপনি তাদের বই পড়াচ্ছেন না, আপনি তাকে কি হচ্ছেন? এখন আমাদের কর্মমুখী শিক্ষা। আপনি বলে, আমি জিজ্ঞাসা করলাম, ক্লাস 5 পর্যন্ত পড়ে আপনি প্রাথমিক শিক্ষা শেষ করে তাকে হাই স্কুলে পাঠান, কিন্তু ক্যাডেট কলেজগুলি আপনি কেন ক্লাস 7 থেকে শুরু করেন? এই যে গেপিং হোল, হা করে আছে, এটা শূন্য, এটা নিয়ে প্রশ্ন করতে কোনো শিক্ষককে আমি শুনি নাই গত 60 বছরে। আজ এখন তো ইন্টারনেটের যুগে আপনি খোঁজ করেন ভিয়েতনামের প্রাথমিক শিক্ষা কত বছরে। আমি ভিয়েতনামের উদাহরণ দিচ্ছি, যেটা আমাদের মতোই অর্থনৈতিক অবস্থা কাছাকাছি দেশ। আমেরিকা দেখুন, আচ্ছা ক্লাস 9 থেকে যে আপনি হিউম্যানিটিজ, কমার্স, ইন্ডাস্ট্রিয়াল আর্টস, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন এবং সায়েন্স গ্রুপ করে 6 গ্রুপ করেছিলেন, তার কি যৌক্তিকতা ছিল? শুধু আমেরিকানরা বলেছে, এছাড়া আর কোনো যৌক্তিকতা ছিল না। পৃথিবীর কোনো দেশেই তো এটা নাই, আমেরিকাতে নাই। কিন্তু আপনারা কেউ একটা প্রশ্ন করেছেন? এই প্রশ্ন কোথায় করবেন? রাষ্ট্রের কাছে করতে পারবেন না, পত্রিকাতে আলোচনা হতে পারে। ওইটাকে পাবলিক স্পিয়ার কাকে বলে? সাহিত্য, পত্রিকা, মিউজিক্যাল কনসার্ট। আপনারা তো এখন শুধুমাত্র কোক বাংলা স্টুডিও করতেছেন, লজ্জা করে না? কোক বাংলা স্টুডিও, কোক অমুক স্টুডিও, কোক নামটা আনতেছেন কি জন্য? কারণ কোকের টাকা, কোকের বিজ্ঞাপনের জন্য। এইটাকে বলে ডিস্ট্রাকশন অফ দি পাবলিক স্পিয়ার, কমপ্লিট কর্পোরেটাইজেশন। এই যে এনজিও গুলার পাবলিক স্পিয়ার নেই। কাজে আমি একসাথে কিন্তু এক মুখে দুই কথা বললাম।
বলে আপনি তো ইউ আর ব্লোয়িং বোথ হট অ্যান্ড কোল্ড। পাবলিক স্ফিয়ার আমাদের আছে কি নাই? আমাদের যদি পাবলিক স্ফিয়ার থাকতো, শেখ হাসিনার উদ্ভব হতো না। সমস্ত ক্যান্টনমেন্টের নাম কেন শেখ রাসেলের নামে দিতে হবে? এখন দেখলাম পদ্মা ক্যান্টনমেন্ট দিয়েছেন, আমি আসার সময় দেখলাম, কিন্তু একটা লোকও ছিল না সেটা বলবার জন্যে। আমি অতি ছোট মানুষ, আমরা বহুবার বলার চেষ্টা করেছি অন্যভাবে। এই যে উন্নয়ন উন্নয়ন বলছিল, দেশকে অধঃপতনের দিকে ঠেলে দিয়ে এটাকে উন্নয়ন বলছেন আপনি। এখন যে আপনি বলছেন দেশের শতকরা 20 জন লোক দরিদ্র, কেউকে জিজ্ঞাসা করছেন দরিদ্র কাকে বলে? বলছে এখন বিশ্বব্যাংকের হিসাবে দৈনিক যার আয় $2.15 সমান, মানে মাসে হিসাব করলে 8,000 টাকা হবে, সে আর দরিদ্র নয়। খুলনার অবস্থা আমি জানি না, আমি আসিনি, আমি মূর্খ মানুষ, কিন্তু ঢাকাতে থাকি তো কোনো মানুষের পক্ষেই ঘর ভাড়া 8,000 টাকা দিয়ে ঘর ভাড়া করা সম্ভব নয়। ঢাকাতে 50 লাখের মতো মানুষ, অর্ধ কোটিরও বেশি মানুষ বিনা ঘরে থাকে, মানে উন্মুক্ত আকাশের নিচে বস্তিতে থাকে, গৃহহীন। ঢাকাতে শতকরা 10 জন লোকের মাত্র নিজের ঘর আছে, বাকি সব লোক ভাড়া বাসায় থাকে অথবা শেয়ার করে এখানে ওখানে থাকে। তো এই দেশে দরিদ্রের সংখ্যা যদি আপনি দরিদ্রের ওই সংখ্যাটা বদলান, ওটা তো স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলছি এটা রোবাস্ট নয়। যদি আপনি মনে করেন এক্সপেরিমেন্ট করেন, দৈনিক যার উপার্জন $5, মানে 500 টাকা, এর নিচে হলে সে দরিদ্র, তাহলে আপনি বাংলাদেশের শতকরা 78 জন লোকে দরিদ্র পাবেন। এটা বিশ্বব্যাংকের হিসাব, ওয়ার্ল্ড ব্যাংক রিসার্চ রিভিউতে পড়ে দেখেন। তা ওয়ার্ল্ড ব্যাংক বলছিল $2 দিলে 78 জন নিচে হয়, তখন যখন $1 ছিল দারিদ্র্যের সীমা। তো এই জন্য বলছি যে তাহলে বিশ্ববিদ্যালয়ে পড়ার লাভটা কি? আপনি কোনো প্রশ্ন যদি না করেন, এই যে আমাদের দেশে শতকরা এতজন লোক নিরক্ষর যে বলেন, এখন সরকার বলছে এই দেশ যখন স্বাধীন হচ্ছিল, পূর্ব বাংলায় যখন ঢুকেছিলাম আমরা, তখন শতকরা 6 জন ছিল স্বাক্ষরের সংখ্যা, মানে নাম দস্তখত করতে পারে এমন লোকের সংখ্যা। এইটা নাকি এখন বেড়ে 74 হয়েছে। ভালো কথা, আলহামদুলিল্লাহ, খোঁজ খবর। কিন্তু পত্রিকা পড়তে পারে কয়জন? বইগুলো বাদ দেন, ইউনেস্কো বলছে 5 থেকে 6 জনের বেশি লোক পত্রিকা পড়তে পারে না 100-এর মধ্যে। আমি ইউনেস্কোকে বাদ দিলাম, বাড়াইয়া আপনাকে 20 জন করেন, তাহলে বাকি 80 জন লোক তো ইফেক্টিভলি নিরক্ষর। আমাদের দেশ স্বাধীন হবার 1947 থেকে স্বাধীন হচ্ছে না, এটা বললে অনেকে পাকিস্তানের দালাল বলবে আমাকে, কিন্তু ব্রিটিশ শাসনের বিদায় থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 80 বছর হতে চললো না, আর 2 বছর বাকি আছে, 1 বছর বাকি আছে। তো এখনো দেশে আপনি শতকরা 100 জন লোককে মৌলিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা দিতে পারেন নাই। এই জন্য দায়ী আমার বক্তব্য হচ্ছে, এইটা যারা আলোচনা করে না তাদেরকে আপনি কি বলবেন? আমরা এমন এক সময় বাস করছি যখন বলে না, যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। আমরা এমন সময় বাস করছি যখন অতি জোরে চিৎকার করে না বললে শুদ্ধ কথা কেউ শুনতে চায় না। আমি একটু অবাক হচ্ছি আপনারা কেন আমার কথা শুনতেছেন। মনে হচ্ছে গত 2024-এর 5 আগস্টের আগে হলে শুনতেন না, বলে এই লোককে বাইদা র্যাবের কাছে দাও। দুঃখিত বলার জন্য, এই হচ্ছে বর্তমান অবস্থা। এই জন্য পাবলিক স্ফিয়ার ইম্পর্টেন্ট। এখন বোঝা যাচ্ছে ক্ল্যাশ রক্তপাত কমাতে চাইলে, কিন্তু ইউরগেন হাবারমাস সমকুমার বক্তব্য বলে কি, তার সমগ্র লেখা পড়ে দেখেন, এই পৃথিবীতে যে কলোনিয়ালিজম ছিল, ইউরোপীয়রা যে বর্বরের মতো আমাদেরকে পিটিয়েছে, আমি তাতে আমাদের দেশের লোকজনকে ভালো বলছি না, কিন্তু সেটার কোনো স্বীকৃতি তাদের নাই। জার্মানস হ্যাভ এ পিকুলিয়ার সেন্স অফ গিল্ট। জার্মানি পৃথিবীতে শেষে শিল্পায়িত হয়েছে, জার্মানি এবং ইটালি, কাজে তারাও তাদের শেয়ার চাইছিল। প্রথম মহাযুদ্ধের আগে তারা বলছিল ইংল্যান্ড যদি আফ্রিকাতে 20টা দেশের মালিক হতে পারে, ফ্রান্স যদি 24টা দেশের মালিক হতে পারে, আফ্রিকাতে এখন 50টা দেশ আছে, ইটালি এবং জার্মানি বলে আমরা কি একটা দুটো দেশ পেতে পারি না? তখন তারা বার্লিনে কনফারেন্স করলো 1885 সনে। এটা কলোনিয়াল কনফারেন্স, এটা আমরা বলি স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। তার 30 বছরও তারা এটা মীমাংসা করতে পারে নাই। এখন ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন বলে না, এই ইরানিরা গত 47 বছর ধরে আমাদের মৃত্যুর স্লোগান দিচ্ছে, চ্যান্টিং দ্যাট টু আমেরিকা। এই কথা জার্মানরাও বলেছিল। এবং জার্মানরা যখন 1914 সনে যুদ্ধ শুরু করে, তারা বলে আমরা অন্ধকারে ঝাঁপ দিচ্ছি, আমরা যে জিততে পারবো কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরে চেষ্টা করে দেখি না কেন। কিন্তু তার পরিণতি আপনারা জানেন, জার্মানি পরাজিত হয়েছিল। জার্মানিকে ইউরোপীয়রা ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছিল, ইংল্যান্ড এবং ফ্রান্স। তার পরিণতিতে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। সেই যুগতেই উঠে আসা একজন চিন্তাবিদ হিসেবে ইউরগেন হাবারমাসের দার্শনিক প্রতিভাকে আমরা স্বীকার করি, কিন্তু কলোনিয়ালিজম সম্পর্কে তাদের বক্তব্য কি? তাদের গুরু হার্কহাইমার এবং আডর্নোকে 1956 সালে জিজ্ঞেস করা হয়েছিল, যখন সুয়েজ কাল জাতীয়করণের পর মিশরের উপর ইসরায়েল এবং ফ্রান্স আক্রমণ করে, ইংল্যান্ড তাদের যোগ দেয়, আমেরিকা এসে মধ্যস্থতা করার চেষ্টা করে, কিন্তু তখন আমেরিকা থেকে ফিরে যাওয়া থিওডোর আডর্নো
এবং ম্যাক্স হকহাইমারকে জিজ্ঞাসা করেছিল আপনি কি বলে কি নাসের ইজ এ ফ্যাসিস্ট, ইজ এ নিউ হিটলার। তাহলে ক্রিটিক্যাল থিওরির তার মার্কসিজম গেল কোথায়? এই মার্কসিজম কলোনিয়াল অপারেশন বুঝতে পারে না। দ্যাট ইসরায়েল ইজ এ সেটলার কলোনি, দে ফেল টু আন্ডারস্ট্যান্ড। হাবারমাস চিরনীরব। হাবারমাসের বিপ্লবী তত্ত্ব যে আপনারা প্রচার করলেন শুরুতে একটু করে ক্লিপের মধ্যে, যে পূর্ব ইউরোপ যেটা রেখেছিল পূর্ব জার্মানি নামে, এটা হলো জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক, আর এটার নাম ছিল জার্মান ফেডারেল রিপাবলিক। দুইটার একত্রীকরণকে তিনি বলেন ওটাকে জোর করে করা হয়েছে। এটা খুব রেডিক্যাল বলে মনে হয়, অর্থাৎ ওইটাকে গণভোট না দিয়ে নিলেন, কারণ তার সংলাপ হচ্ছে সেই এনজিও সংলাপের মতোই। আমি মনে করি পৃথিবীর যে বাস্তবতা এখনো যেটা বাস্তব রয়েছে, পৃথিবীতে এখনো ঔপনিবেশিক শাসন বিরাজমান। উপনিবেশ নাই, কিন্তু উপনিবেশের যে নিকৃষ্ট শাসন বিরাজমান, সেটা হচ্ছে না হলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হামলা করে কেউ ধরে নিয়ে যায়। আচ্ছা ধরে তো নিয়ে যায়, কই জার্মানি একটা প্রতিবাদ করেছে, ইংল্যান্ড প্রতি কেউ করে নাই। তাহলে এই পৃথিবীতে এই সংলাপের প্রয়োজন কি? থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন, উনি বলেছে সংলাপের মাধ্যমে, ওনাদের থিওরি হচ্ছে এখানে সিপিডি বলে একটা সংগঠন বেড়েছে না, দেবপ্রিয় ভট্টাচার্য, রেহমান সোবান, ওনাদের যে রাজনীতি হচ্ছে এই টাইপের। আমাদের সব এনজিওর বন্ধুদের রাজনীতি হচ্ছে এই টাইপের। বর্তমানে বাংলাদেশের সমস্যা শুধু সরকার নয়, মানে সরকারের সাথে ছায়া হিসেবে যারা বিরাজ করে, সরকার উপানুষ্ঠানিক শিক্ষা চালু করেছে, এটা প্রধান প্রোপাগান্ডিস্টকে ব্রাককে স্যার ফজলে হাসান আবেদের সংগঠন, তার প্রধান নেত্রীকে এখন রাশেদা কে চৌধুরী। গতকালকে একটা মিটিংয়ে আমি হাজির ছিলাম ঢাকায়, রাশেদা কে চৌধুরী সেখানে প্রধান বক্তা, আমিও একজন 10 বক্তার একজন ছিলাম। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের পাবলিক স্ফিয়ার। মানে বাংলাদেশের পাবলিক স্ফিয়ার বলতে কিছু আর নাই, এইটা সব কর্পোরেশন ধরে নিয়ে ফেলেছে বাংলাদেশে। সেই অর্থে তাহলে আমরা কি করতে পারি আপনারা বলেন? আমি কি আপনাদের হতাশার বাণীর সামনে একটা সুখের বাণী কি শোনাবো? আমাদের যারা গুরু তারা তো ব্যর্থ হচ্ছে। আমি শুধু আমরা বলি এমন এক যুগে আমরা বাস করছি, আমি এটা দিয়ে শেষ করি। আমরা এমন এক যুগে বাস করছি যখন রক্ত দিয়েই চিন্তা করতে বাধ্য হচ্ছি। চারদিকে এত অন্যায়, অবিচার, এত মূঢ়তা এবং কাপুরুষতা উৎপেতে আছে যে এই ধরনের পরিবেশে নিতান্ত সহজে বোঝা যায় এমন সহজ কথাও চেঁচিয়ে না বললে কেউ কানে তোলে না। এটা লিখেছিলেন নাহা মুস্তাফা 1972 সনে শেখ মুজিবের রাজত্বের কালে। বইটার নাম বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, তাতে পাওয়া যায়। এখন আমরা সেই উত্তরাধিকার বহন করছি কিভাবে? কার্ল মার্কস 1852 সনে একটা বই লিখেছিলেন লুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমিয়ার নামে, ডাস আকজেন্টে ব্রুমিয়ার দেশ বোনাপার্ট। এটার নামের মধ্যে আমি জার্মান থেকে অনুবাদ করেছি। এটা পরলোকগত পুরুষানুক্রমের নাম যশ, দ্য ট্রেডিশন অফ দ্য ওল্ড জেনারেশনস। জীবিত জনের মগজে দুঃস্বপ্নের নাহান চাপিয়ে থাকে। আল্প আছে জার্মান ভাষায়, মানে লাইক এ নাইটমেয়ার। তো আমি বলছি আমাদের পূর্ব জিনিসের কথা আমি আপনাদেরকে দুঃস্বপ্নই জানলাম। এখন আমি একটু থামি, সভাপতির আদেশ অনুসারে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম।